আপনার মেয়েটি তো আমাদের অনেক পছন্দ হয়েছে। কি মিষ্টি মেয়ে, যেমন শিক্ষিত তেমনই সুন্দরী। আমাদের বাড়িতে এলে ও আমার বৌমা হবে না, নিজের মেয়ের মতোই থাকবে। এমন মেয়ে দেখলেই সবার মন ভরে যাবে। আসলে আমরা অনেক দিন ধরেই একটা ভালো ছেলের অপেক্ষা করছিলাম। আপনি তো বুঝতেই পারছেন, আমাদের একমাত্র মেয়ে সুমাইয়া। তাই তো যার তার সাথে বিয়ে দিতে পারি না। ওর আব্বা তো ওকে বিয়ে দিতেই চায় না, বলেন সুমাইয়াকে সারা জীবন আমার কাছেই রাখবো। কিন্তু বলেন তো এটা কি ঠিক? তিনি মেয়েকে খুব ভালোবাসে বলে এটা বলে, কিন্তু মেয়েদের তো শ্বশুরবাড়িতে যেতেই হয়, এটাই নিয়ম। আপনি একদম ঠিক বলেছেন আপা, কিন্তু চিন্তা করবেন না, আমাদের বাড়িতে গেলে আপনার মেয়ে খুব সুখে থাকবে। ওর কোনো কিছু কমতি হবে না। ঠিক আছে আপা, বুঝতে পেরেছি। আমিও আপনার ছেলে রাইহানকে খুব পছন্দ করেছি। তাই বেশি দেরি না করে আমরা ওদের দুইজনকে বিয়ে দিতে চাই। আপনারা এখন বাড়ি চলে যান। আমি সুমাইয়ার আব্বার সাথে এসব বিষয়ে কথা বলে আপনাকে তারিখটা জানিয়ে দিব। ঠিক আছে আপা, আপনারা যেমন বুঝেন করবেন। আমরা তাহলে এবার আসি। সুমায়া মা, তুমি সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। এই বলে তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। শুনো না সুমায়ার আব্বা, ওদের আমার সবকিছু পছন্দ হয়েছে, কিন্তু একটা চিন্তা হচ্ছে। সুমায়ার বিয়ে হলে ওর একটা ননদ আছে, আর ননদ তো ভালো হয় না। আমার মেয়েটার নানা রকম সমস্যা হবে তখন। আরে এখন এসব হয় নাকি? সেই আগের যুগের ননদরা হয়তো ভাবিদের উপর অত্যাচার করত, কিন্তু এখন আর এমন দেখা যায় না। আর আমাদের সুমাইয়া তো মোটেও দুর্বল না, ও প্রতিবাদী মেয়ে। ওর সাথে কেউ খারাপ কিছু করতে পারবে না। আসলে তুমি ছেলে মানুষ, তাই বুঝতে পারছো না ননদরা যে কেমন হয় তা আমি খুব ভালো করে জানি। আর মেয়েরা যতই প্রতিবাদী হোক, সংসারে গেলে ওই সময় কিছু করা যায় না। যদি করতেও পারে তাহলে মান সম্মানের ভয় চলে আসে। তাই যা করার ভেবেই করব। কিন্তু এখন তুমি কি বিয়েটা না করে দেবে? ছেলেটা কত ভালো, তার পরিবারও ভালো। এমন ছেলে কি সবসময় পাওয়া যায়? আর অনেক কষ্টে সুমাইয়াকে রাজি করিয়েছি, তাই এগুলো না বলাই ভালো। ঠিক সেই সময় সুমাইয়া তার মা বাবার ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। তাদের কথোপকথন শুনে সে ঘরের ভিতর এসে পড়ে। মা, আব্বা, তোমরা আবার এসব কি কথা বলছো? মা, তুমি আগেও এই কথা বলেছিলে যে ননদরা খারাপ হয়, তাই তুমি চিন্তা করছো। কিন্তু মা, আমি বিয়ে করার জন্য প্রস্তুত ছিলাম না। তোমরা বলেছো বলেই করতে রাজি হয়েছি। আর এইসব ননদ নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার সাথে কেউ খারাপ কিছু করতে পারবে না। আর আমি এসব পুরান ধারণার কথা বিশ্বাসও করি না। তাই অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা বন্ধ করো মা। তুই ঠিক বলেছিস সুমাইয়া, আমিও তোর মাকে এটাই বুঝাচ্ছিলাম। আসলে তোর মায়ের দোষ নেই। তুই আমাদের খুব আদরের মেয়ে, তাই ছোট ব্যাপার নিয়ে এত ভাবছি। কিন্তু এই বিয়েটা হবে, তুই এসব নিয়ে ভাবিস না মা। মা যা, এখন ঘরে যা। না বাবা, আমি এখন ঘরে যাব না। জান্নাত আমাকে ডেকেছে, তাই ওর সাথে দেখা করতে যাব। ঠিক আছে মা, সুমায়া যা, কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। তোকে নিয়ে আমার খুব চিন্তা হয়। সুমাইয়া তার বান্ধবী জান্নাতের সাথে দেখা করতে যায়। কিছুক্ষণ পর রায়হানের মা ও সুমাইয়ার বাবা মিলে তাদের ছেলে মেয়ের বিয়ের দিন তারিখ চূড়ান্ত করে ফেলে। তাহলে তো ভালোই হচ্ছে। তোর তোর বিয়েতে অনেক মজা হবে। কিন্তু তুই কি বলছিলি তোর একটা ননদ আছে? হ্যাঁ, আছে তো। তুই অবাক হচ্ছিস কেন? তুইও কি আমার মায়ের মতো জ্ঞান দিবি এখন?
আমি তোকে কোনো জ্ঞান দিব না, কিন্তু একটা সত্য কথা বলবো। তোর কি ফারিয়ার কথা মনে আছে? ও তো আমাদের স্কুলের বান্ধবী ছিল। ওর বিয়ে হয়ে গিয়েছিল। ওর স্বামীর একটি মাত্র বোন ছিল। সেই ননদ ওকে খুব অত্যাচার করত, আর শাশুড়িও খারাপ ছিল। অনেক কষ্ট করেও ফারিয়া সংসার করতে পারিনি। শেষ পর্যন্ত ওদের ডিভোর্স হয়ে গেছে। তাহলে এখন বুঝ ননদ কেমন হতে পারে। কি বলছিস, এখনো এই ধরনের মানুষ আছে? আমি তো মায়ের কথা বিশ্বাসই করতেছিলাম না, যে হয়তো অনেক আগে এরকম হতো, এখন হয়তো নেই। কিন্তু তুই যা বলছিস তা শুনে মনে হচ্ছে ননদ থাকলে বিয়েটা না করাই ভালো। হ্যাঁ রে, আমারও তাই মনে হয়। আমি তো কখনো বিয়ে করলে একমাত্র ছেলেকে বিয়ে করব, যাতে কোনো ঝামেলা থাকে না। মাও এসব নিয়ে খুব চিন্তা করছে। আমি তাহলে আজকে বাড়ি গিয়ে মাকে বিয়েটা না করে দিতে বলবো। এরকম পরিবারে আমার বিয়ে করার কোনো দরকার নেই। এমনভাবে তারা কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ পর সুমাইয়া বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সুমাইয়া তার মাকে বলে, মা, আমি বিয়েটা করতে চাই না, তুমি ওদের না করে দাও। কি বলছিস সুমাইয়া? এখন তো কোনোভাবে না করা সম্ভব নয়। তোর আব্বা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। খুব তাড়াতাড়ি তোদের বিয়ে, আর সবাইকে জানিয়েও দেওয়া হয়ে গেছে। এখন এই মুহূর্তে কোনো কিছু করা সম্ভব নয়। আব্বা এত তাড়াতাড়ি সব কিছু ঠিক করে ফেললো? আমি তো ভাবলাম তোমরা সবাই কথা বলছো, তাই হয়তো বিয়েটা ঠিক করতে সময় লাগবে। তুই বের হয়ে যাওয়ার পর রাইহানের মা আমাদের বাড়িতে এসেছিল, তাই তোর আব্বা রাইহানের মার সাথে কথা বলে দিন তারিখ ঠিক করে ফেলে। তুই আর না করিস না, তোর ভাগ্যে যা আছে তাই হবে। তুই শিক্ষিত মেয়ে, সব কিছু সামলে নিতে পারবি। তোর উপর আমার ভরসা আছে। এভাবে সুমাইয়ার মা সুমাইয়াকে বোঝাতে থাকেন। এরপর কিছুদিনের মধ্যেই সুমাইয়ার বিয়ে হয়ে যায় এবং সে শ্বশুরবাড়ি যায়। প্রথম কয়েকদিন বেশ ভালোভাবেই কাটতে থাকে। একদিন সুমাইয়ার ননদ সামিরা এসে বলে, ও ভাবি, এই শাড়িগুলো তো খুব সুন্দর। আমাকে একটা শাড়ি দিবে? আমার একটা বান্ধবীর জন্মদিন, তাই ভাবছি শাড়ি পরে যাব। কিন্তু আমার তো কোনো শাড়ি নেই। তোমার একটা শাড়ি দাও না ভাবি, অনুষ্ঠান থেকে এসে ফিরিয়ে দিব। সুমাইয়া মনে মনে ভাবে, এই তো শুরু হয়ে গেছে আমার জিনিস নেওয়া। ননদরা আসলে খুব লোভী হয়, শুধু ভাইয়ের বউয়ের জিনিসের উপর লোভ। হ্যাঁ, ফিরিয়ে তো দিতে হবে। সবগুলো শাড়ি আমার মা বাবা দিয়েছে, তাই আমার কাছে এসব খুবই গুরুত্বপূর্ণ। তুমি চাইছো বলে দিচ্ছি, না হলে কাউকে দিতাম না। ও, বুঝতে পেরেছি ভাবি। আসলে ভালো লাগলো বলে বলে ফেলেছি। যদি তোমার সমস্যা হয় তাহলে থাক, আমি আমার একটা ড্রেস পরে যাব, কোনো ব্যাপার না। না, আমার শাড়ি পরো। আমার কাছে কেউ কিছু চাইলে আমি তাকে সেটা দেই। এত ছোট মন আমার নয়। আমি তোমার শাড়িই পরবো। আমি এখন ঘরে যাই, তুমি কাজ করো। সামিরা চলে গেল। সুমাইয়া মনে মনে ভাবে, এ মেয়েটা খুব ভালো সাজার চেষ্টা করছে, কিন্তু আমি এত বোকা নই যে ওর চালাকি বুঝবো না। আমার কোনো জিনিসে অধিকার ফলাতে আসলে তার ফল একদম ভালো হবে না। একদিন সুমাইয়ার শাশুড়ি রহিমা খালা বলেন, বৌমা, তুমি আজকের ঘরগুলো পরিষ্কার করে ফেলো, আমি গিয়ে রান্না করে নিচ্ছি। তুমি আজ এত কাজ করতে পারবে না। না আম্মু, আমি সব কিছু করতে পারবো। আপনি বিশ্রাম নিতে পারেন, আপনার বয়স হয়েছে। এখন এত কাজ না করে আপনার জন্য ভালো। তুমি আমার জন্য ভাবছো, এটাই অনেক বৌমা। আমি কাজগুলো খুব মন দিয়ে করি। আর কিছুদিন যাক, তারপর তুমি সব করো। যতদিন শরীরটা ভালো আছে ততদিন তোমার কাছে সাহায্য করব। ঠিক আছে আম্মু, তাহলে আপনি রান্না করে নিন।
আমি ঘরগুলো পরিষ্কার করে নেই। এই বলে সুমাইয়া সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সুমাইয়া বাড়ির সব ঘরগুলো পরিষ্কার করে, কিন্তু তার ননদ সামিরার ঘর পরিষ্কার করে না। সামিরা এটা দেখে খুব অবাক হয়, কিন্তু সে আর কিছু বলে না, নিজের ঘর নিজেই পরিষ্কার করে। এমনি করে সুমাইয়া সামিরাকে দূরে সরিয়ে রাখত। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে রহিমা খালা বলেন, বৌমা, সামিরার আজকে পরীক্ষা আছে, ও সকাল সকাল বেরিয়ে যাবে। ওর খাবারটা তুমি আগে বানিয়ে দাও, বাড়ির রান্নাটা পরে করো। আম্মু, আমি তো রোবট নই, আমারও তো খিদে পায়। সবার জন্য রান্না করলে আমি খেতে পারবো। এখন যদি সামিরার জন্য আগে খাবার বানাতে যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। আর তাছাড়া সামিরা তো বড় হয়েছে, সে কি নিজের খাবার নিজে তৈরি করে নিতে পারে না? সব কিছুর জন্য আমাকে কেন হুকুম করা হয়? বৌমা, তুমি সামিরার সম্পর্কে এভাবে কেন বলছো? ও তো তোমার একমাত্র ননদ, ওর খেয়াল তো তোমাকে রাখতে হবে। কিছুদিন পর ওর বিয়ে হলে শ্বশুর বাড়িতে চলে যাবে, তখন তো নিজেরটা নিজেই করবে। এখন তো ওর আরাম করার সময়। না আম্মু, সবসময় সব কিছু করা সম্ভব নয়। আর তাছাড়া সবাই এইসব সহ্য করলেও আমি করব না। সামিরার নিজেরটা নিজেরই করতে হবে, আমি ওর কোনো কাজ করে দিতে পারবো না। বৌমা, আমি তোমাকে খুব ভালো মেয়ে মনে করেছিলাম, তুমি এমন আচরণ করছো। তোমাকে আমি চিনতেই পারছি না। নিজের ননদের সাথে কেউ এমন শত্রুর মতো ব্যবহার করে? এমন সময় সেখানে সামিরা এসে পড়ে। থামো আম্মু, ভাবিকে কিছু বলো না। ভাবি তো ঠিকই বলেছে, আমার তো নিজেরটা নিজেই করে নেওয়া উচিত। আমি বিস্কুট খেয়ে চলে যাচ্ছি, তুমি এসব নিয়ে আর কথা বাড়িও না। ভাবি সকাল থেকে অনেক কাজ করেছে, তাই হয়তো মেজাজটা একটু খারাপ আছে। তুমি তোমার কাজে যাও ভাবি। সুমাইয়া সামিরার এই কথাগুলো শুনে কিছু না বলে রেগে সেখান থেকে চলে গেল। না না, বৌমার এমন আচরণ আমার আর ভালো লাগলো না। আমার মেয়েকে পরিবার থেকে আলাদা করে দিচ্ছে। সি সি, আমি ভাবতেই পারছি না। এসব কথা রাইহানকে বলতে হবে, ওকে জানানো খুবই দরকার। কখনো না আম্মু, তুমি ভাইয়াকে এসব কথা বলবে না। তুমি এসব বললে ভাইয়া ভাবিকে ভুল বুঝবে, ওদের মধ্যে সমস্যা হবেই। আর আমি বা তুমি দুইজনের একজনও তো এটা চাই না। আর আমার সাথে ভাবি তো কোনো খারাপ কিছু করেনি, একদিন হয়তো ভাবি আরো ভালো হয়ে যাবে। তুই বুঝতে পারছিস না সামিরা, এটা ভালো লক্ষণ নয়। আমি তো খুব শখ করে সুমাইয়াকে বাড়ির বউ করে আনলাম, তার প্রতিদান সে এভাবে দিচ্ছে। আমি এটা মানতে পারছি না রে। আম্মু, যাই হয়ে যাক, তুমি এসব কোনো কথাই ভাইয়াকে বলবে না। আমি চাই না অন্যদের মতো আমাদেরও খারাপ ননদ আর খারাপ শাশুড়ি বলুক। এভাবেই তারা দুইজন কথা বলতে থাকে। সুমাইয়া প্রায় সব সময়ই সামিরার সাথে খারাপ আচরণ করত, কিন্তু সামিরা কখনোই প্রতিবাদ করত না। এমনিভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সামিরার প্রচণ্ড জ্বর হয়, সে বিছানা থেকে উঠতে পারছে না। রহিমা খালা সুমাইয়াকে বলেন, বৌমা, দেখছো তো সামিরার শরীরটা কতটা খারাপ, কিছুই খেতে পারছে না। না খেলে ওষুধ কিভাবে খাবে? এখন তো আমি যেতেও পারছি না। তুমি গিয়ে ওর জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে আসো, ওকে খাওয়াতে হবে। সুমাইয়া মনে মনে ভাবে, আমি জানতাম এখানে আসলে আপনি আমাকে কিছু না কিছু করতে বলবেন, এজন্য আসতে চাই নাই, কিন্তু কেন জানি চলে আসলাম। আম্মু, আমি সামিরার জন্য কিছুই করতে পারবো না, আমার অনেক কাজ আছে, আমি এখন যাচ্ছি। এই বলে সুমাইয়া সেখান থেকে চলে যায়। হায় রে মানুষ, আমার মেয়েটার কতটা শরীর খারাপ, এর মধ্যেও এরকম আচরণ। যাই হোক, আমার মেয়েটার কথা আমাকেই ভাবতে হবে। সামিরা মা, তুই একটু শুয়ে থাক,
আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এই বলে রহিমা খালা নিজেই রান্নাঘরে গিয়ে সামিরার জন্য স্যুপ বানায়। বেশ কিছুদিনের মধ্যেই সামিরা সুস্থ হয়ে যায়। সুমাইয়ার এমন আচরণের কথা রায়হান কিছুই জানতে পারে না। সে ভাবতো সব কিছু ঠিকঠাকই আছে। এভাবেই কয়েক মাস কেটে যায়। একদিন রায়হান ও রহিমা খালা তাদের এক অসুস্থ আত্মীয়কে দেখতে কিছুদিনের জন্য শহরে চলে যান। বাড়িতে সুমাইয়া ও সামিরা একা থাকে। সুমাইয়া তখনও শুধু নিজের জন্য রান্না করত। সামিরাকে সে কোনো খাবার দিত না। তাই সামিরাও কষ্ট হলেও নিজের রান্না নিজেই করে খেত। হঠাৎ একদিন সুমাইয়া বাথরুমে পড়ে গেল। তার পায়ে খুব ব্যথা পেল। সে উঠতে পারছে না। সামিরা কলেজ থেকে ফিরে দেখে বাড়িতে কোথাও ভাবিকে পাচ্ছে না। এ কি, ভাবি কোথায়? প্রতিদিন কলেজ থেকে বাড়িতে আসলে ভাবিকে কোনো না কোনো কাজ করতে দেখি। আজ কোথায় গেল? নিশ্চয় ঘরেই আছে, গিয়ে দেখি তো। ভাবি, তুমি রাগ করো না, তোমাকে দেখতে না পেয়ে এখানে চলে আসলাম। তুমি এভাবে শুয়ে আছো কেন? কি হয়েছে? কি আর হবে, বাথরুমে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে গেছে, উঠতে পারছি না। পাশের বাড়ির খালা এসেছিল, নইলে হয়তো ওখানে পড়ে থাকতে হতো। আম্মু বাড়িতে নেই, এখন এই সংসারের কাজগুলো কিভাবে হবে? কি বলছো ভাবি? তুমি তো আমাকে একটা ফোন করতে পারতে। কত কষ্ট হয়েছে তোমার। তুমি শুয়ে আরাম করো, কোনো কাজ করার চিন্তা করতে হবে না, আমি সব করে দেব। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নিশ্চয়ই কিছু খাওনি তুমি। এই বলে সামিরা তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে ভাবির জন্য খাবার তৈরি করে। এরপর সে বাড়ির সব কাজ করে। সামিরার যত্নে সুমাইয়া 2-3 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে। আমি এই মেয়েটার সাথে কত না খারাপ ব্যবহার করেছি, তাকে খাটো করে দেখেছি, অপমান করেছি, তার বিপদে পাশে থাকিনি। আর আজ যখন আমার শরীর খারাপ হলো, তখন এই মেয়েটাই নিজের জীবন দিয়েও আমার সেবা করলো। আমি সত্যি ভুল ভেবেছি। সব ননদ একরকম হয় না, কিছু কিছু ননদ সত্যি বোনের মতো হয়। একদিন সুযোগ পেয়ে সুমাইয়া সামিরাকে বলে, সামিরা, আমাকে ক্ষমা করে দাও বোন। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, নিজে রান্না করে খেয়েছি কিন্তু তোমাকে খাবার দেইনি। কত খারাপ কথা বলেছি তোমাকে। এসব কি বলছো ভাবি? তুমি তো আমার বড় বোনের মতো। বড়রা ছোটদের একটু বকা দিতেই পারে, ওসব আমি মনে রাখি না। না সামিরা, আমি অন্যের কথায় ভুল ভেবে তোমাকে শত্রু মনে করেছিলাম, কিন্তু আজ বুঝলাম রক্তের সম্পর্ক চেয়েও বড় হলো ভালোবাসার সম্পর্ক। তুমি আমার ননদ নও, তুমি আমার ছোট বোন। আমার সব ভুল ধারণা আজ ভেঙে গেছে। ভাবি, তুমি আজ আমার সাথে কত ভালো ব্যবহার করছো, এতে আমি খুব খুশি হয়েছি। আমি সব সময় চাইতাম আমার ভাবি যেন আমাকে খুব ভালোবাসে, আর আমিও তাকে ভালোবাসবো। আমি কখনোই খারাপ ননদ হব না। আজ আমার সেই স্বপ্নটা পূরণ হলো। তুমি আর আমার কাছে ক্ষমা চেও না। এমনই ভাবে সুমাইয়ার ভুল ধারণা ভেঙে গেল। কিছুদিন পর রায়হান ও তার মা বাড়ি ফিরে আসেন। এখন সুমাইয়া আর সামিরা একসাথে কাজ করে গল্প করে। অন্যদিকে সুমাইয়ার মা বাবা এসব জানতে পেরে অনেক খুশি হন। ভালোবাসার ছোঁয়ায় একটা তিতা সম্পর্ক আজ মধুতে পরিণত হয়। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভালোবাসা জানাতে ভুলবেন না। আপনার একটি লাইকই আমাদের নতুন গল্প তৈরির শক্তি। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আসছে আরও হৃদয় ছোঁয়া, শিক্ষামূলক এবং বাস্তব জীবনের গল্প।
আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।